আন্দোলন সংগ্রামের নেতা জনাব রুহুল কবির রিজভী উপস্থিত আছেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, ঢাকা কলেজের সাবেক ভিপি মীর শরাফত আলী সপু, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি দু একটি কথা বলবো। মাত্র 3 মাসের উপরে হতে চলেছে এই সরকার, তারেক রহমানের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী এই 3 মাসে যে সমস্ত কাজ করেছেন, আপনারা যদি হিসাব করে দেখেন তাহলে দেখবেন এই দেশের খেটে খাওয়া মানুষের জন্যই তিনি বেশি কাজ করেছেন। কৃষকদের কৃষি ঋণ মওকুফ করেছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, তিনি ক্রীড়ার সাথে যারা জড়িত তাদের কার্ড দিয়েছেন, তিনি খাল কেটেছেন, তিনি শ্রমিকদের ন্যায্য পাওনা সেগুলোর ব্যাপারে কথা বলেছেন, ঢাকা শহরে হকারদের পুনর্বাসনের কথা বলেছেন। অর্থাৎ প্রতিটি কাজ তিনি করেছেন সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে। আর এই 3 মাস অতিক্রম না হতেই বিরোধী দলে যারা আছেন তারা কিভাবে সরকার যাতে কাজ না করতে পারে, সরকার যাতে স্থিতিশীল না হয়, দেশের অর্থনীতির ভিত যাতে সঠিকভাবে না দাঁড়াতে পারে, সেটার জন্য ষড়যন্ত্র করে চলছেন। তাই ভাইয়ের আমার, আজকে বুঝতে হবে যে বিএনপি যতবার ক্ষমতায় ছিল ততবার এই দেশের মানুষের কল্যাণে কাজ করেছে, দেশের কল্যাণে কাজ করেছে। যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যার জন্য আজকের এই সভা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। যুদ্ধ পরবর্তী সময়ে যখন দেশ চলছিল না, আবার 75 এই দেশের মানুষ ও সেনাবাহিনী তাকে ক্ষমতায় বসিয়েছিলেন। ক্ষমতা দেওয়ার পরে মাত্র কয়েক মাসের ব্যবধানে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি কাজ করেছেন। আবার পরবর্তী পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করার পরে, তার শাহাদাতের পরে আবার দেশটা চলছিল না। সেই অবস্থায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবার এই দেশের রাষ্ট্রের দায়িত্ব নিয়ে এই দেশকে একটা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিলেন। সেই দুঃসময় কাটিয়ে আবার যখন একটা সময় আসলো, তখন ষড়যন্ত্র করে আবার ফ্যাসিবাদীরা ক্ষমতায় আসলো। 17 বছর এই ফ্যাসিবাদ বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছিল। বাংলাদেশের উন্নয়ন হয় নাই, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছিল। ঠিক এমনি অবস্থায় আবার গত নির্বাচনে এই দেশের মানুষ আমাদের নেতা তারেক রহমানকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন। বসানোর পরে এই ক্রান্তিকাল কেটে আজকে সামনের দিকে, সুসময়ের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। সেখানে আমাদের প্রত্যেকটা জনগণ যারা এই দেশকে ভালোবাসেন, যারা এই দেশের মানুষকে ভালোবাসেন, আপনাদেরকে অবশ্যই বলবো যে তারেক রহমানের সরকারকে আজকে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। যদি এই দেশটাকে আমরা ভালোবাসতে চাই, এই দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে চাই, আজকে যারা এটা অর্গানাইজ করেছেন, অটো চালক, ভ্যান সহ রিক্সা, যারা আজকে এটা এই শ্রমের সাথে যারা জড়িত, আপনারা এই মিটিংটা অর্গানাইজ করেছেন। তাই আপনাদের বলতে চাই, আজকে ঢাকা শহরের এই অবস্থা, যে অবস্থা, এই অবস্থা চলতে পারে না। এই অবস্থার পরিবর্তন দরকার। এই অবস্থার পরিবর্তনের ব্যাপারে আজকে রিক্সা চালক, ভ্যান চালক, আজকে অটো চালক যারা আছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনারা দায়িত্ব নেবেন? কারণ যেভাবে বিশৃঙ্খল অবস্থায় ঢাকা শহর চলছে, এইভাবে একটা জ্যামের জন্য আজকে ঘন্টার পর ঘন্টা মানুষকে রাস্তায় অপেক্ষা করতে হয়। এইভাবে দেশটা উন্নয়নের দিকে যাবে না। আমরা চাই না রিক্সা বন্ধ হোক, আমরা চাই না অটো রিক্সা বন্ধ হোক, ভ্যান বন্ধ হোক, আমরা চাই না। কিন্তু আমরা চাই এটাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে, একটা নিয়মের মধ্যে দিয়ে আসতে হবে। আপনাদের আমরা কিছুদিনের মধ্যেই
আমরা যেমনিভাবে হকারদেরকে একটা শৃঙ্খলা আনার চেষ্টা করছি, ঠিক তেমনিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাদের রিক্সা, ভ্যান, অটো যারা আছেন এইটাকে একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। আপনাদেরকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় আনতে চাই। ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন কি আপনারা আছেন? আসতে চান? আসতে চান? কারণ পুরনো রিক্সা যারা আছে তারা যেগুলো রেজিস্টার্ড ছিল, আপনারা যদি চান আপনাদেরকে রেজিস্ট্রেশনের আওতায় আসতে হবে। ঢাকা শহরে কালকে গ্রাম থেকে আসবেন, আজকেই ঢাকা শহরে একটা রিক্সা নিয়ে নেমে যাবেন, এটা কি শৃঙ্খলার মধ্যে পড়তে পারে? এটা শৃঙ্খলায় পড়ে না। কাজেই আজকে কেরানীগঞ্জ থেকে আপনি ব্রিজ পার হয়ে ঢাকা শহর আইসা রিক্সা চালাবেন, এটা কি নিয়মের মধ্যে পড়তে পারে? এটা পড়তে পারে না। আজকে নরসিংদী থেকে, আজকে গাজীপুর থেকে, আজকে ইভেন উত্তর সিটি কর্পোরেশন আজকে আলাদা হয়ে গেছে। যার যার জায়গায় আপনার সেই জায়গায় গাড়ি চালাবেন, সেই জায়গায় রিক্সা চালাবেন। আমরা এটা নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যে এনে দেব। ভ্যান চালক ভাইদেরও আমরা নিয়মের মধ্যে এনে দেব। আজকে এই নিয়মের মধ্যে যদি আসতে পারি তাহলে রাস্তার যানজট কমে যাবে। ফুটপাত আজকে জনগণের জন্য আমরা করেছি, কিন্তু দেখেন ফুটপাতে আজকে জনগণ চলতে পারে না। জনগণ অভিযোগ, আমরা অনেক জায়গা থেকে হকারদেরকে সেখানে তুলেছি, তাদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করেছি। ঈদের জন্য আমরা কিছুটা স্থির ছিলাম, ঈদ চলে গিয়েছে, এখন সেটাকে আবার আমরা কার্যকর করার জন্য চেষ্টা করব। ঠিক আপনাদের রিক্সার জন্য এবং অটো রিক্সা যারা আছে, যারা ব্যাটারি চালিত রিক্সা, এটা আপনারা কিছু মনে করবেন না। ব্যাটারি চালিত রিক্সার অনেকে ভয় পায়, অনেকে ভয় পায়, সেটার মধ্যে ব্রেক ঠিক মতো নাই, অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আপনাকে এটা চান কি? এটা তো জোরে বললেন না, এটা চান আপনারা? হ্যাঁ বলেন, কারণ নিয়মের মধ্যে আসতে হবে। যদি ব্রেক ছাড়া একটা রিক্সা চলে, এটা কি হইতে পারে? এটা তো হইতে পারে না। কিভাবে ব্রেকটা দেয়া যাবে সেই সিস্টেমটা আপনাদের মধ্যে থাকতে হবে। আপনারা চালান, আমরা তো বলছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক মানবিক, তিনি বারবার বলেন এই লোকগুলো এই পেশায় নিয়োজিত, তাদেরকে উচ্ছেদ করে দিলে তারা কোথায় যাবে? তাদেরও তো একটা পেট সংসার আছে, তাদেরও পেট চালাইতে হবে, কাজে তাদেরও একটা ব্যবস্থা করে দিতে হবে। আমরা চাই, কিন্তু শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। এই শৃঙ্খলাটা কি? প্রয়োজনে আপনাদের নেতাদের সাথে আমরা কথা বলবো। রিক্সা, ভ্যান, অটো চালক, আপনাদের নেতাদের সাথেও আমরা কথা বলবো। আপনারাই বলেন, আপনারাই সাজেশন দেন কিভাবে ঢাকা শহরটাকে আমরা একটা সিস্টেমের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে আনতে পারি, যাতে ঘন্টার পর ঘন্টা জনজাটের ইয়ের মধ্যে পড়ে থাকতে না হয়, জটের মধ্যে পড়ে থাকতে না হয়। সেটা আপনারাও সাজেশন করেন। আপনারাও নিশ্চয়ই চান ঢাকা শহর আমার বাংলাদেশের রাজধানী। ঢাকা শহরটা কোনোভাবে আমরা চাই না সারা পৃথিবীতে আজকে বায়ুর দিক দিয়ে সবচেয়ে দূষণ শহরকে ঢাকা। এটা নিশ্চয়ই আমাদের গর্বের ব্যাপার না। বর্জ্যের দিক দিয়ে কোনটা খারাপ? ঢাকা। এটা নিশ্চয়ই আমরা চাই না। বায়ু দূষণের দিক দিয়ে কোনটা? ঢাকা। এটা নিশ্চয়ই আমাদের দিক দিয়ে, আমাদের কারোর জন্যই গর্বের ব্যাপার না। যে হর্ন বাজায়, এই হর্ন পৃথিবীতে কোথাও এত হর্ন বাজে না। এটাকে কিভাবে শৃঙ্খলা আনা যাবে? এখন দেখেন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমাদের ইলেকট্রনিক বাতি আমরা চালু করেছি। এখন গাড়ির ড্রাইভাররা কিন্তু অনেক সচেতন হয়ে গেছে। কারণ লাল নীল বাতি যদি তারা না মানে, অটোমেটিক্যালি তার ফোন নাম্বারে তার ফাইন চলে যাচ্ছে। এবং নিয়ম হচ্ছে, যদি ড্রাইভার বেশিবার এইরকম নিয়ম না মানে, তাহলে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। লাইসেন্স বাতিল হলে তো আর আপনি গাড়ি চালাতে পারবেন না। ঠিক সেই রকম আমরা রিক্সাওয়ালা যারা আছেন, অটো যারা আছেন, আপনাদেরকেও আমরা লাইসেন্স দেব, আমরা নাম্বার দেব সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এটা আপনাকে ঝুলিয়ে রাখতে হবে এখানে। আপনার রিক্সায় সেই নাম্বারটা থাকবে, অটোতে সেই নাম্বারটা থাকবে। এই নাম্বার ছাড়া কেউ ঢাকা শহরে গাড়ি চালাতে পারবেন না। এটা তো শৃঙ্খলা আনতে হবে। কি বলে আনতে হবে না? যেটা আগে থেকেই বললাম, আপনারা যারা ঢাকায় আছেন, আপনারা ঢাকায় চালান, খুলনাটা খুলনায় চালাক, ওই কেরানীগঞ্জেরটা কেরানীগঞ্জে চালাক, নরসিংদীটা নরসিংদী চালাক। সব যদি ঢাকায় চলে আসে তাহলে কেমনে হবে? কিভাবে হবে? যেমনি আমরা হকারদেরকে বলেছি, আপনি কালকে আসলেন ঢাকা শহরে খুলনা থেকে আইসাই একটা ভ্যান নিয়ে বা দুইটা টুকরি নিয়ে আপনি একটা হকারগিরি শুরু করে দিলেন, তাহলে তো হবে না। সারা ঢাকা শহরটা তো আমরা হকারে ভরে দিতে পারি না। সেটার জন্য যতটুকু দরকার
ততটুকুই আমরা করব। সেটার জন্য আপনাদের সহযোগিতা আমরা চাই। আমরা ঢাকা শহরটাকে সুন্দর করতে চাই, যানজট মুক্ত করতে চাই, আপনাদের একটা ডিসিপ্লিন আনতে চাই। এটার জন্য আপনাদের রেজিস্টার্ড করতে হবে, আপনাদেরকে লাইসেন্স নিতে হবে, ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, রিক্সাওয়ালাদেরও ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। তা না হলে কিন্তু হবে না। যে কেউ রিক্সা নিয়ে নেমে যাবেন, এটা হবে না। আপনার যে রিক্সা, সেটারও আপনাকে নাম্বার নিতে হবে, নাম্বারটা সিটি কর্পোরেশন রেজিস্টার্ড করতে হবে। আমরা সময় দিব, ওই সময়ের মধ্যে আপনারা এই কাজগুলো করবেন। কি বলে, আপনারা করতে রাজি আছেন? একটু জোরে হাত তুলে দেখান, রাজি আছেন আপনারা? হ্যাঁ, এটা আপনাদেরকে করতে হবে, উদাহরণ সৃষ্টি করতে হবে যে আমরা নিয়মের মধ্যে চলবো। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, কারণ সোজা কথা, যার যে নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে আজকে আপনি আলোচনা সভা করছেন। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার আগে এই দেশে কোনো শৃঙ্খলা ছিল না, আর্মির মধ্যে শৃঙ্খলা ছিল না, কু কাউন্টার কু হতো, পুলিশের মধ্যে শৃঙ্খলা ছিল না, ব্যবসায়ীদের মধ্যে শৃঙ্খলা ছিল না, ছাত্রদের মধ্যে শৃঙ্খলা ছিল না, পড়াশোনা ছিল না, নকলের বাহার ছিল। ওইভাবে দেশ চলে নাই। তখনই কিন্তু এই দেশের জনগণ আর সেনাবাহিনী জিয়াউর রহমানকে আইনে রাষ্ট্র ক্ষমতায় বসাইছেন। বসানোর পরে কয়েক মাসের মধ্যে তিনি এই দেশের শৃঙ্খলা ফিরে আনছিলেন। যে দেশের মানুষ না খেয়ে মারা গেছে, দুর্ভিক্ষ ছিল, সেই দেশের মানুষের মুখে তিনি অন্ন তুলে দিয়েছেন, আবার বিদেশে চাল রপ্তানি করেছেন। মানুষের পরার কাপড় ছিল না, পরার কাপড় ছিল না। ওইসব আওয়ামী লীগাররা সব ন্যায্য মূল্যের দোকান ছিল, সব তারা বিক্রি করে দিত। সেই সময় লাশ দাফন করার পরে মানুষ অপেক্ষা করত কখন সন্ধ্যা হবে, গভীর রাত হবে, তখন ওই কবর খুঁড়ে সেই কাপড়ের কাপড় খুলে তারা নিজেদের কাপড় হিসাবে তারা সেটাকে ব্যবহার করেছে। আপনারা দেখেছেন রংপুরের বাসন্তী কিভাবে জাল বেঁচে তার লজ্জা নিবারণ করেছে। কাজে ওইভাবে দেশ চলতে পারে না। এই আওয়ামী লীগ 17 বছরে দেশটাকে সেই পর্যায়ে নিয়ে গেছিলেন। এখান থেকে এখন উত্তরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত পরিশ্রম করছেন, তাকে সহযোগিতা করতে হবে। আমরাও তাকে সহযোগিতা করতে চাই। যারা রাস্তাঘাটে আপনারা শ্রম করেন, যারা রিক্সা চালান, যারা অটো রিক্সা চালান, যারা ভ্যান চালান, আপনাদেরকেও সহযোগিতা করতে হবে, শৃঙ্খলার মধ্যে আসতে হবে। তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব, কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখবো। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।